সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন রাজনীতিবিদ, মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিশেষভাবে আপনি প্রথম ফ্রন্টলাইনে এলেন, আপনার কাছ থেকে শুনবো বক্তব্য, অনেক কিছু আসলে জানা অজানা কাহিনী। জুনায়েদ সাকি, সবাই তাকে চেনেন, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আর সাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো আমি একটু ডানপন্থী হই আগে, তারপরে সাকি ভাই তো এমনি একটু বাম বাম। মঞ্জু ভাই, আপনি জানেন যে রাজনীতিতে অস্থিরতা ছিল এবং আছে, কিন্তু এই মুহূর্তে যোগ হয়েছে অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে খবর আমরা পাচ্ছি, তা আমাদের জন্য মোটেই সুখকর নয়। আমরা যেন আরও অস্থিরতা বেড়েছে আসলে। যেখানে ভিয়েতনাম এবং মিয়ানমার সুবিধা পেয়েছে, আমরা সুবিধা পাইনি, বরং আমাদেরকে খুবই একদম শেষের দিকে বটম লাইনে 2% আমরা পেয়েছি, যেটা আমাদের জন্য কোনো উপকারে আসবে না। আমাদের গার্মেন্ট শিল্প ইতিমধ্যেই এটা সংকটে আছে, এর মধ্যেই সংকটে আছে, আরও সংকটে পড়বে। এই অবস্থা দেশের অর্থনীতিও চাপে পড়বে। কেন এই পরিস্থিতিটা তৈরি হলো? ধন্যবাদ মতি ভাই। সাকিব ভাই আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। আমাদের অর্থনীতির অবস্থা তো খুবই খারাপ ছিল। আমাদের গার্মেন্টস অ্যান্ড আদার্স, আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের রিজার্ভ সংকট, আমাদের রেমিটেন্স প্রবাহ, সব কিছুই একটা থ্রেটের মধ্যে ছিল। তো ফলে আমাদের অর্থনৈতিক অবস্থা বা গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা বিরাট, আপনি তো 5ই আগস্টের পরে কিন্তু প্রচুর পরিমাণ গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বড় আঘাতটা এসেছে যখন মার্কিন এই ট্যারিফটা ডিক্লেয়ার করা হয়েছিল। এরপর যখন একটু স্থগিত হলো, প্রফেসর ইউনূস চিঠি লিখলেন, এক ধরনের ডায়ালগ শুরু হলো, আমরা কিছুটা আশাবাদী ছিলাম। যদিও কালকে অর্থ উপদেষ্টা বললেন যে এটা থাকবে না, এটা ওনারা সলভ করবেন। এর মধ্যে বাণিজ্য উপদেষ্টা অলরেডি উনি আমেরিকায় আছেন, আলাপ আলোচনা চলছে। কিন্তু এটা কিন্তু আমাদের একটা প্রত্যাশিত ছিল যে প্রফেসর ইউনূস যেহেতু অর্থনীতিবিদ, এবং ওনার সাথে বেশ কয়েকজন অর্থনীতিবিদ আছেন এই গভর্নমেন্টের মধ্যে, এবং বেশ কিছু আরও নিচের দিকেও কিছু অর্থনীতিবিদদেরকে উনি শুনতে। আর এর বাইরে আমাদের অর্থনৈতিক সমিতি, তারপরে আমাদের পলিসি ডায়ালগে যারা ভূমিকা রাখেন, পলিসি ইয়াতে, এগুলো সবাই তো প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠজন। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের একটা ভীতি ঢুকেছে। এবং আরও কিছু যেগুলো আমরা দেখছি যে সরকারের, আমরা যেটা মনে করেছিলাম যে বিভিন্ন দিক থেকে আমরা সাপোর্ট পাবো, বিশেষ করে চায়নার কথাই ধরেন। চায়না কিন্তু ব্যাপক তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনে আমাদের একেবারে রুট লেভেল পর্যন্ত চাইনিজরা দেখা যাচ্ছে দলগুলোর সাথে কথা বলছে, সরকারের সাথে কথা বলেছে, সরকারের সফর হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে খুব বড় ধরনের সাপোর্ট এখন পর্যন্ত আসে নাই। এবং যেটা শোনা যাচ্ছে বা যেটা বাস্তবতাও আছে, সেটা হচ্ছে একটা স্টেবল গভর্নমেন্ট ছাড়া তো এত বড় ডিল তো হতে পারে না। আমাদের এখানে বিনিয়োগ যে সম্মেলন হয়েছে, সেখানে অনেক ওয়াদা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সবাই ওয়েট করছে যে একটা পলিটিক্যাল আনরেস্ট কীভাবে যায় সেটা হয়। তো আপনি যে জিনিসটাকে ইঙ্গিত করেছেন যে আমেরিকান যে ট্যারিফ নীতি 35% সেট হয়েছে, অন্যরা বেনিফিট পেয়েছে, আমরা পাই নাই। তো এটা খুবই আমাদের জন্য হতাশাজনক বা খুবই চিন্তার বিষয়। এই জায়গায় আমি একটু বলে রাখি, বলা হচ্ছে যে আমরা সর্বশেষ যেটা পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ মিলে যে একটা জোট গঠনের একটা কথাবার্তা চলছিল, এইটাই নাকি আমরা হঠাৎ করে হুঁচট খেয়েছি। হ্যাঁ, এটার একটা প্রভাব তো পড়তেই পারে, কারণ গভর্নমেন্টের অতি বেশি চায়নামুখিতা তো একটা প্রভাব থাকতেও পারে। তো এখন ইন্টারনাল ইস্যুগুলো আসলে কি, যেমন ধরেন এই যে বন্দরের ইস্যুটা যেটা এসেছে, আমরা যেটা জানতে পারলাম যে যেমন বন্দরের সক্ষমতা থাকা সত্ত্বেও কেন ডিলটা হচ্ছে, অনেক সময় বলা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল একটা প্রেশারও এখানে আছে, হয়তো সরাসরি আরব আমিরাতের একটা প্রেশার থাকতে পারে, আবার আরব আমিরাতের পেছনে অন্য কোনো পরাশক্তির বিষয় থাকতে পারে। তো রাষ্ট্রীয় জায়গায় তো কিছু অস্পষ্টতা, কিছু অন্তরালের আলোচনা থাকে। তো এটা কিন্তু ভাবতে হবে আমাদেরকে, কারণ ডক্টর ইউনূসের একটা সাধারণ কথা আছে যে ওনার একটা মার্কিনমুখী, ওনার একটা সম্পর্কটা ওনার ভালো। আবার সেখানেও একটা ভাগ আছে যে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে উনি কিছুটা ডেমোক্রেটমুখী, এখন যেহেতু রিপাবলিকানদের নেতৃত্ব চলছে। আবার চায়নামুখী বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকারের একটা অন্তরঙ্গতা,
হ্যাঁ, আমরা যদি চাইনিজদের কাছ থেকে কিছু পেতাম এর মধ্যে, তাহলে তাহলে হয়তো একটা কথা ছিল। তো ওই জায়গায় দেখি আমি সাকি কি বলে। হ্যাঁ, উনি জুনায়েদ সাকি, আপনি কি করে দেখছেন? ধন্যবাদ। মঞ্জু ভাই আছেন, আপনি ডেকেছেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথম বিষয় হচ্ছে যে এটা তো 3 মাস সময় দিয়ে একটা ঘোষণা ছিল, যদিও 3 মাস সময়টা আবেদনের পরিপ্রেক্ষিতে এসছে এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকেও পরিষ্কার করে বলা হয়েছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে আন্তর্জাতিক প্রভাব সব মিলিয়ে তিনিও বলেছিলেন সেটা একটা আমরা সময় পেয়েছিলাম। এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে কিভাবে কি করা যায়। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়ানো, যাতে করে বাণিজ্য ভারসাম্যটাকে আমদানি রপ্তানি ভারসাম্য একটা জায়গায় আনা যায়। ফলে যত বেশি আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট করতে পারবো তত আমাদের ভারসাম্য বাড়বে এবং আমরা ওইখানে রেয়াতটা পাবো। কি কি জিনিস তার মধ্যে কটন একটা ইম্পর্টেন্ট জানে, যেটা এতদিন ইন্ডিয়া থেকে একটা উল্লেখযোগ্য মানে পরিমাণে আসতো। আবার যেহেতু ভারত এখানে নানান রকম অসুবিধার সৃষ্টি করেছে, সেক্ষেত্রে আমরা আমেরিকা থেকে আনাটাই একটা জায়গা তৈরি হয়েছে যে এটা দুই দিক থেকে আমাদের সাহায্য করবে। এর বাইরেও অন্যান্য হিসেবের ব্যাপারটা ছিল, যেমন ধরেন প্রযুক্তিগত অনেকগুলো জিনিস আমরা ব্যবহার করি কিন্তু সেগুলো আমেরিকান প্রোডাক্ট হিসাবেই ইম্পোর্টেড হয় না, নানান সোর্স থেকে আসে। তো সেগুলোর যে ক্যালকুলেশনস মানে সেইগুলোর একটা হিসেব করা দরকার ছিল। তো এই প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে এই ব্যাপারটা হয়তো যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন, কিন্তু আমরা কিন্তু ফলাফলে কোনো প্রতিফলন দেখি। তারা কিন্তু বলেছিলেন যে এগুলোর মধ্যে দিয়ে একটা বেনিফিট পাবো, মানে আমরা কিন্তু কোনো ফলাফলের প্রতিফলন না দেখতে পাওয়ার ফলে এই কাজটা আদৌ হয়েছে কিনা এটার ক্ষেত্রে আমরা বলতে। অথচ আমাদের টেক্সটাইলস আন্ডার সিরিয়াস থ্রেট। আমাদের পুরো মানে আমাদের পোশাক রপ্তানি খাত তো আসলে আবার টেক্সটাইলের উপরে অনেকাংশে নির্ভরশীল। আমরা ইম্পোর্টও যেমন করি, বাংলাদেশও কিন্তু অনেক সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে অনেকগুলো জিনিস তৈরি করে। এখন এটা যদি আক্রান্ত হয় তাহলে আমাদের ওইটাও আক্রান্ত হবে, মানে একেবারে প্রোডাকশনের জায়গা থেকে আক্রান্ত হবে। অন্যান্য ট্যারিফ জনিত বাধা তো আছেই। এখন ধরেন এর বাইরে এগুলোর বিবেচনার থেকে যুক্তরাষ্ট্রে যেভাবে নীতি নির্ধারিত হয় তার তো কতগুলো ধরন আছে, এবং সেখানে নানান লবিস্ট ফার্ম আছে, তারা নানাভাবে কেসটাকে প্রেজেন্ট করে এবং সেই কেস প্রেজেন্ট যেভাবে হয় তার মধ্য দিয়ে তাদের সমস্ত আইন প্রণেতারা তারা এই সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। যতটা আমার জানা মতে যে বাংলাদেশের মানে উদ্যোক্তাদের পক্ষ থেকে মানে যারা এখানে বিভিন্ন ট্রেড বডির নেতৃত্ব, তারা বর্তমান সরকারের এই বিষয়ক যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে বসেছিলেন। তারা এই সব বিষয়ে কিভাবে, যেহেতু তারা অনেকদিন ধরে এই ট্রেডের সাথে যুক্ত, তারা যুক্তরাষ্ট্রের এই পুরো নীতি নির্ধারণী প্রক্রিয়াটা কি সেটা সম্পর্কে জানেন এবং সে বিষয়ে তাদেরকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন। কিন্তু সেই পরামর্শ আদৌ রক্ষিত হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন। এবং যেভাবে মানে আমাদের এখানে বলা হলো যে আমাদের 2 বিশেষ সহকারী বেশ তারা যুক্তরাষ্ট্রে যথেষ্ট প্রভাব বিস্তার করবেন, কিন্তু ফলাফলে আমরা যেটা দেখলাম যে আমরা 35%-এ আছি। এমনকি মিয়ানমারের মতো দেশ যাদের উপরে নানান ধরনের মানে অ্যাক্ট এবং স্যাংশন আরোপ আছে, সেইখানে কিন্তু অন্য একটা জায়গা তৈরি হলো, তারা তাদের রেয়াত কমাতে পারলো। মানে ট্যারিফের ইয়েটা কমাতে। কি কারণ হতে পারে? আমাদের কাছে আমার মানে কাছে এখন যেহেতু দুটো দিক আমি আবার বলবো, একটা হচ্ছে যথার্থভাবে আমদানি রপ্তানি ভারসাম্য তৈরি করা, অন্যদিকে যে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় কিভাবে কাজ করতে হবে তার যথাযথ প্রস্তুতি, মানে কেস প্রেজেন্ট করা এবং সেটার পারসুয়েশন, সেখানে লবিস্ট গ্রুপ থেকে শুরু করে নানাভাবে এটার প্রেজেন্টেশন, দুটো জায়গাতেই ব্যর্থতা আছে বলে মনে হচ্ছে। ফলাফল যেহেতু কিছুই পাওয়া যায়নি, সেই জায়গা থেকে এইটা একটা মানে বলবো যে মানে ঐক্যবদ্ধ কাজ করার, যেমন ধরেন বন্দরের ইস্যুটার কথাটা একটু উদাহরণ আকারে বলি। আপনারা কি করতে চেয়েছেন অ্যাকচুয়ালি সেটা যদি সমস্ত স্টেক হোল্ডারের সাথে, পলিটিক্যাল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে ভালো মতো বসতেন, একটু থরো ব্রিফিং থাকতো, তাইলে হয়তো বা অন্যরাও বুঝতে পারতেন যে আসলে কী করতে চাইছেন।
এটা এই যে মানে অস্বচ্ছতার যেটা মানে অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন আমি ভালো মতো বুঝতে পারছি না। আপনি কি এটা লিজ দিয়ে দিচ্ছেন না আপনি কি ওদের কন্ট্রোলে ছেড়ে দিচ্ছেন না, এখানে কি সভরেন্টি থাকছে কি থাকছে না, আমাদের কর্তৃত্ব থাকছে কি থাকছে না, অনেকগুলো বিষয় যুক্ত আছে। আমরা কি আসলে টেকনোলজিক্যালি আমরা শিখছি? হ্যাঁ, মানে মাননীয় প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু সেই বক্তব্য দেওয়ার আগে টেকনিক্যাল পার্টস নিয়ে অনেকগুলো কাজ করা যেত। এই যে সহযোগিতামূলক সম্পর্ক, এটা কিন্তু আমরা আশা করেছি, কারণ এই সরকারের নিজস্ব কোনো দল নাই, সেটা থাকার কথা ছিল না। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। আমাদের উদ্যোক্তারা যারা এত বছর ধরে এই যে একটা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষত রপ্তানি খাত চালাচ্ছেন, এবং রপ্তানি খাতই তো ক্ষতিগ্রস্ত হবে এটার দ্বারা প্রধানত, মূলত আসলে আমাদের পোশাক রপ্তানি থেকে শুরু করে অন্যান্য খাতগুলো। তাহলে তারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন ওই দেশগুলোতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, তাদের সাথে যে যুক্তভাবে সরকারের এই জায়গাটা পালন করা, এই ক্ষেত্রে কি একটা টেনশন কাজ করছে? এটা কি একটা ইগোটিক লড়াই যে না আমরা তাদেরকে যথার্থভাবে তাদের সাহায্য নিব না, আমরাই যথেষ্ট, আমরাই সবকিছু পারি? এইরকম জায়গা হলে তো আসলে দেশ চলে না। এরকম অবস্থায় কি আমরা আছি? আমরা তো আমি জানি না, কিন্তু আমাদের মনে হয় যে ফলাফল শূন্য অনেকগুলো স্পেকুলেশন। তবে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, মতিভাই আপনিও সেদিন ছিলেন আমেরিকান যে ইন্ডিপেন্ডেন্স ডের অনুষ্ঠানে, আমাদের চার্জ দি অ্যাফেয়ার্সও বক্তব্য রেখেছেন, আমাদের অর্থ উপদেষ্টা বক্তব্য রেখেছেন। ওখানে কিন্তু এই ট্যারিফের ইস্যুটা তো একটা পজিটিভ সাইন ওনারা উল্লেখ করেছিলেন, অনেকটা ইন্ডিকেশনটা ছিল না। ওনারা খালি বলছেন উই আর ওয়ার্কিং অন ইট। না, আমরা কিন্তু চার্জ দি অ্যাফেয়ার্সের বক্তব্যটা খুবই চমৎকার ছিল। এর সাথে কথা আমরাও বলেছি, মানে আমরা তো এটা নিয়ে কনসার্নটা তো এটা রাজনৈতিক নেতৃত্ব হিসেবে ধরেন, আমরা রাজনৈতিক কর্মী হিসেবে দেশের স্বার্থ নিয়ে যতটুকু ভাবি, তাতে এইটুকু মানে সাধারণ কাণ্ডজ্ঞান থেকে আমরা ব্যবসা বাণিজ্য অত ডিটেলে ভালো না বুঝলেও এইটুকু জিনিস বুঝতে পারা যাচ্ছে যে 35% এক্সট্রা ট্যারিফ আরোপ হলে ট্যারিফ প্রায় 51%-এ চলে যাচ্ছে। এইটা বাংলাদেশের রপ্তানি খাতের জন্য মোটেই এখন ইতিবাচক, খুবই বড় ধরনের এটা একটা, বরং তাদের জন্য অত্যন্ত ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি করবে। আবার আমাদের অর্থনীতির যে বর্তমান অবস্থা, তাতে এটা অ্যাডেড হচ্ছে। সেই জায়গায় এই খারাপ পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য যেটুকু তাগিদ আমাদের আছে, আমরা বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী সহ বিভিন্ন পর্যায়ে যতটা আলোচনা করার চেষ্টা করেছি, তা থেকে যেটা বোঝা যাচ্ছে তারা সবসময় বলেছেন উই আর ওয়ার্কিং অন ইট। কিন্তু উই আর ওয়ার্কিং অন ইট ব্যাপারটা থেকে আবার যদি আমরা এন্টারপ্রেনারদের সাথে কথা বলেছি, কিংবা উদ্যোক্তা কিংবা ট্রেড বডির সাথে, তাদের কিন্তু অসন্তোষটা খুব স্পষ্ট। না, আপনি তাদের অসন্তোষটা স্পষ্ট, এবং তারা এই জায়গাটাতে পরিষ্কারভাবেই বলছেন যে যে ধরনের কোঅপারেশনের মধ্যে দিয়ে এটাকে একটা ন্যাশনাল ইন্টারেস্ট হিসেবে সম্মিলিতভাবে মানে কাজটা করা দরকার ছিল, সেইটার ক্ষেত্রটা কোথায় যেন বাধাগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ মঞ্জু ভাই। জি, সাকি যেটা বললেন, জি, এটা আপনি নিশ্চয়ই জানেন। আরেকটা ভুল আছে কিনা আমি জানি না, ইলন মাস্ক ছিলেন আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। হঠাৎ করেই ইলন মাস্কের সঙ্গে সম্পর্কটা অবনতি হয়েছে এবং সম্পর্ক কাট হয়েছে, এবং এই মুহূর্তে তাকে সাউথ আফ্রিকায় পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তার সাথে বন্ধুত্ব করছি, ইলন মাস্ক নিজে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করতেছেন, এইরকম পরিস্থিতি। আমাদের কি এই জায়গায় কোনো ভুল ছিল কিনা? না, একটা জিনিস হচ্ছে, এতদিন আমাদের মধ্যে যে ধারণাটা ছিল যে আমেরিকান শাসক বদলায় কিন্তু নীতি বদলায় না, কিন্তু এবার তো আমরা দেখছি যে পুরোটাই আমাদের বাংলাদেশি রাজনীতি সেখানে পৌঁছে গেছে বা টার্ন করেছে। এখন পলিসি একটা শিফট দেখতে পাচ্ছি, এবং আমেরিকান পলিসি আমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রভাব আমাদের এখানে আছে, কারণ ইন্দো প্যাসিফিক যে পলিসিটা ওদের ছিল, এবং বার্মা অ্যাক্টের তাদের যে এটা ছিল, মানে একেবারে পার্লামেন্টে আইন পাশ করে তারা যেটা করেছে, এটা তো সরাসরি আমাদের উপর একটা প্রভাব তৈরি করছে, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে এক ধরনের মানে শৈথিল্য বা এক ধরনের নীতি পরিবর্তনের আভাস। এর পাশাপাশি আপনার যেটা আপনার ইউএস এইড, যেটা আমাদের বাংলাদেশে খুবই প্রভাব ছিল, আমাদের এখানে নানা প্রজেক্ট ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত। আমরা দেখেছি যে অনেক প্রজেক্টে যারা কাজ করতেন তারা কিন্তু হঠাৎ কর্মহীন হয়ে গেছেন, এবং এই বিশেষ করে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে কিন্তু আরেক একটা কঠিন মানে চাপে আমরা পড়ব। এটাও আমাদের জিওপলিটিক্যাল, ইকোনমিক্যাল সব কিছুতেই আমাদেরকে প্রভাব বিস্তার করবে। তো সেই প্রেক্ষাপট থেকে আপনি যেটা বলেছেন যে ডক্টর ইউনূসের সাথে ইলন মাস্কের একটা সম্পর্কের বিষয়টা, ট্রাম্প এটাকে কিভাবে নেবেন। আমাদের এখানে তো অতীতে দেখা গেছে যে আমরা রিপাবলিকানদের সাথে সম্পর্ক করছি, তাতে আপনার
ডেমোক্রেটদের কোনো সমস্যা নাই, কারণ এটা রাষ্ট্র আকারে তারা দেখে। এখন তো আমরা দেখছি এটাকে পার্সোনাল রিলেশনশিপ আকারেও দেখছেন অনেকে, কেউ কেউ। আর আমাদের এখানে এক ধরনের ধারণা আছে, আপনার মনে থাকার কথা, যখন আপনার ক্লিন্টনের ওয়াইফ যখন প্রেসিডেন্ট হবেন, হিলারি যখন হবেন, ভাবটা এমন যে হিলারি প্রেসিডেন্ট হলে হাসিনা পড়ে যাবেন, এরকম একটা পরিস্থিতি আমাদের ধারণা তৈরি হয়েছিল। এনিওয়ে, আমি যেটা বলছি যে আমেরিকানদের ওয়ার্ল্ড অর্ডারের এটা কিন্তু একটা ভালো শিফটিং। তো সেই জায়গা থেকে আমি আবারও বলছি যে সেদিন কিন্তু আমার চার্জ দ্য অ্যাফেয়ার্সের বক্তব্য, আমাদের অর্থ উপদেষ্টার বক্তব্য থেকে মনে হয়েছিল, এবং আমাদের একদম ব্যাপকভাবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে মনে হয়েছিল যে আমেরিকানরা আমাদের এই জায়গাটায় তারা একটা রিভিউ করবেন, এবং ফুলিয়ে ফাঁফিয়ে হোক অথবা যে কোনো কারণে হোক প্রফেসর ইউনূসের চিঠি গেছে, আমাদের পক্ষ থেকে সিরিয়াসলি একটা এফোর্ট দেওয়া হয়েছে, যেটা জনায়েদ সাকি বললেন, আমাদের কিন্তু একটা হোপ তৈরি হয়েছিল। ফলে এখনো কিন্তু হোপলেস হওয়ার মতো না। আজ রাতে একটা বৈঠক আছে, আজ রাতে বৈঠক আছে, আশা করা যায় কিছু হয়তো বা কিছু একটা হওয়া উচিত আর কি। যদি না হয় তাহলে অবশ্যই এখানে এক ধরনের জবাবদিহিতা থাকা উচিত যে কেন এটা হলো না। অন্যান্যরা যদি নেগোশিয়েট করে একটা সুবিধা নিতে পারে, আমরা এত 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 যুক্তিগুলো তুলে ধরলাম যে তাদের সাথে আমরা এই আর্গুমেন্টগুলো দিব, তাহলে তো সেখান থেকে আমাদের একটা বেনিফিট পাওয়া উচিত ছিল। জনায়েদ সাকি, এখন অন্য প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে একটা অডিও নিয়ে কিন্তু তুলপার হচ্ছে সারা দেশে। সেই অডিওটা যদিও আগে আমরা কিছু কিছু শুনেছিলাম, সেটা হচ্ছে বিবিসির বরাতে আমরা জানতে পারলাম যে শেখ হাসিনা আন্দোলন চলাকালে তিনি গুলির নির্দেশ দিয়েছিলেন, কেউ দেখা মাত্র গুলি করার জন্য, যেখানে পায় সেখানে গুলি করার জন্য, এরকম কথাবার্তা বলছিলেন। এটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে এই অডিও অনেকদিন আগে থেকে আমরা শুনেছি, কিন্তু বিবিসি যেটা করেছে সেটা এটার অথেন্টিসিটি, মানে এটার যে মানে ফরেনসিক ক্লিয়ারেন্স, মানে সত্যতা নিশ্চিত হয়েছে, সত্যতা সেটা নিশ্চিত করেছেন যে এই ফোনটা এটা কণ্ঠ শেখ হাসিনারই, এবং এটার যেটা আমরা জানতাম, কিন্তু আওয়ামী লীগ এবং তার সমর্থক নানাভাবে এটাকে করার চেষ্টা করা হয়েছিল। এরকম আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে, তো এগুলো ঠিকঠাক মতো আন্তর্জাতিক ফরেনসিকে পাঠালে সব হয়তো পরিষ্কার হয়ে যেত। তো এখন জিনিসটা হচ্ছে যে আমরা যে কথাটা পরিষ্কার করে বলতে চাই যে এটা বহুদিন শুরু থেকে আমরা বলে আসছি যে এই হত্যাকাণ্ডের বিচার তো হতে হবে যারা ইমপ্লিমেন্ট করেছে এবং যারা হত্যার নির্দেশ দিয়েছে, এবং এইটা শেখ হাসিনার যে নির্দেশে হয়েছে এইটা খুব স্পষ্ট করেই আমরা আগেও জানি, এবং এটার একটা প্রমাণ আকার, মানে যাকে বলে যে মানে খুবই নির্ভরযোগ্য একটা প্রমাণ সামনে এসছে। এখন দল হিসেবে আওয়ামী লীগের যে দায়, সেইটাও যে বিচারের আওতায় আসা উচিত, এই কথাটা আমরা মানে শুরু থেকে বলছিলাম যে এই বিচারের আওতায় আসা উচিত, এবং সেটারও একটা নির্ভরযোগ্য মানে একটা ভিত্তি তৈরি হলো এটার মধ্যে দিয়ে। ফলে মানে এটা বাংলাদেশের সামনে একটা অত্যন্ত, একদিকে যেমন আমাদের প্রচণ্ড ক্ষোভ, এত হাজার হাজার মানে আমাদের শিশু, ছাত্র, শ্রমিক, তরুণ, নারী, মানে তাদের হত্যা করা হলো, তার পরিবারের যে ক্ষোভ, আমাদের সারা দেশের মানুষের যে ক্ষোভ, হাজার হাজার মানে গুরুতর আহত তো আছে প্রায় 10-12 হাজার, সব মিলে 30,000 মানুষ বেশ ভালো রকমের আহত। এই আহত সমস্ত পরিবারগুলো আজকে কি সংকটের মধ্যে আছে, তারা তো বিচারটা দেখতে চায়, সারা দেশের মানুষ বিচারটা দেখতে চায়। এই ন্যায় বিচারটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যাত্রা হবে। যেমন আমরা আগের ক্ষেত্রেও বলেছিলাম যে 71 সালের যুদ্ধাপরাধ কিংবা 71 সালে মানুষের হত্যা, সেগুলোর বিচারও কিন্তু আমাদের এই রাষ্ট্র যদি নিজের একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াতে হয়, জনগণের আস্থা এবং ঐক্যের জায়গাতে দাঁড়াতে হয়, তাহলে তাকে অবশ্যই ন্যায় বিচারের উপর দাঁড়াতে হবে। রাষ্ট্র ধারণাই ন্যায় বিচারের সাথে সম্পর্কিত। সেই জায়গা থেকে আশা করি যে আমরা মানে এই সব হত্যাকাণ্ড, এবং একটা সরকার ক্ষমতায় গদি রক্ষার জন্য নিজের দেশের মানুষকে এভাবে গুলি করে হত্যা করতে পারে, এইটা একটা উদাহরণ, এবং পরিণতিতে তাকে পালিয়ে যেতে হয়। বাংলাদেশের রাজনীতিতে এই যে উদাহরণটা দেখলো, ভবিষ্যতে যে কোনো মানে দায়িত্বপ্রাপ্ত সবাইকেই, সরকারকেই ভাবতে হবে যে তাদের পরিণতি, ক্ষমতার অপব্যবহার শেখ হাসিনার পরিণতি নিয়ে আসবে। যে প্রসঙ্গটা আমি জিজ্ঞেস করেছিলাম জুনায়েদ সাকিকে, এই প্রসঙ্গে আপনার বলার আছে? হ্যাঁ, এই প্রসঙ্গে হচ্ছে কি, আমি আপনাকে বলি যে পুলিশ যে গুলির নির্দেশ দেয়,
পুলিশ তো অতীতেও বিভিন্ন জায়গায় গুলির নির্দেশ দিয়েছে। ধরেন আমার খুব মনে পড়ে যে এসএসসি পরীক্ষার সময় ওই যে আগে নকল হতো খুব বেশি। আমাদের যখন 88 সালে, আমার মনে পড়ে 88 সালে আমাদের এরকম পরীক্ষা কেন্দ্রে পুলিশ গুলি চালিয়েছিল, সেখানে একটা ছেলে মারা গিয়েছিল। পরে দেখা গেলো যে ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়াই গুলি করেছিল। পরে পুলিশ করেছে কি ম্যাজিস্ট্রেটকে আর্মস ধরে অর্ডার নিয়েছে। তার মানে যে কোনো একটা পরিস্থিতি মোকাবেলায় ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থেকে অর্ডার দেয়, পুলিশ গুলি চালায়। সেখানে পুলিশ কি জীবন সংহারী গুলি চালাবে, পায়ের নিচে গুলি চালাবে, এই ধরনের নিশ্চয়ই কোড অফ কন্ডাক্ট আছে। এখানে প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীকে গুলি চালানোর নির্দেশ দিতে হলো কেন? এবং সেটা একটা মাস কিলিং এর এখানে একটা আভাস আছে, যেটা হেলিকপ্টার থেকে গুলি, উনি কিন্তু অনেকগুলো অডিও আছে মতি ভাই, যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, ওরা গুলি করতে বলো, মানে যত লাশ পড়ুক, এই ধরনের অনেকগুলো ডায়লগ শেখ হাসিনার আছে। এখন এগুলো কিন্তু প্রচুর কনভারসেশন আমরা শুনেছি। এখন আমাদের এই কনভারসেশন, আওয়ামী লীগ তো সব কিছু অস্বীকার করার কোনো ব্যাপার নাই, আমাদের এখানে তো অনেকে নিজের কনভারসেশনকে অস্বীকার করে। যখন বিবিসি বলে, যখন ইউনাইটেড নেশনস বলে যেখানে মাস কিলিং হয়েছে, এখানে জেনোসাইড হয়েছে, যখন বিবিসি বলছে যে ইয়েস এটা শেখ হাসিনার কণ্ঠস্বর এবং তারা নিশ্চিত হয়েছে তাদের ইনভেস্টিগেশনে, তখন স্বাভাবিকভাবেই এটা ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার পায় এবং এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পায়। কথা হচ্ছে এটা তো সত্য। আপনার ওবায়দুল কাদের যে, আমাদের কানে তো এখনও সেই শব্দগুলো বাজছে, ওবায়দুল কাদের যে বলেছে ছাত্রলীগকে ফ্রন্ট করে মানে লেলিয়ে দিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য, কিশোরদের আন্দোলনের সময় আপনার হেলমেট বাহিনী নামানো হয়েছে, কিভাবে ওই ধানমন্ডিতে মেয়েদেরকে আটকে রাখে, যেখানে শহীদুল আলম গ্রেফতার হয়েছিল, সেই ঘটনা আপনার মনে থাকার কথা। তো এগুলো তো আমরা স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যাইনি। আওয়ামী লীগের দুর্ভাগ্য যে আমরা হয়তো 71 সালের গণহত্যার অনেক সচিত্র জিনিস আমাদের কাছে নাও থাকতে পারে, বা 69-এর বা 25শে মার্চের অনেক ভিডিও নাই হয়তো আমাদের কাছে, আমরা হয়তো অনেক স্টিল ছবির উপর নির্ভর করছি। আওয়ামী লীগের গণহত্যার প্রচুর ছবি, আপনি অনেক ছবি দেখা যায় না, দেখেছেন পুলিশ কিভাবে মারছে, পুলিশ কিভাবে গুলি করছে, আপনার ওই যে মহিলারা যে মোবাইলে ভিডিও করেছে, মানে ওই কথাগুলো নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যেন আপনার হার্ট ব্লক হয়ে যাবে এরকম কথাও। মহিলা বলছে হাই মেরে ফেললো, হাই মেরে ফেললো, মানে গুলি করতেছে আপনার কাছ থেকে। এবং লাস্টে আমরা আশুলিয়ায় যেটা দেখলাম যে পুলিশ লাশগুলোকে কিভাবে পুড়িয়ে দিচ্ছে, আসাবুল ইয়ামিনকে কিভাবে আপনার মানে ওই যে পুলিশের রায়ট কার থেকে ফেলে দিচ্ছে, এই দৃশ্যগুলো আমি এই জন্য বলি আওয়ামী লীগ যদি পারে জুলাই মাসটা মুছে দেখ ক্যালেন্ডার থেকে, কারণ এই জুলাই মাস যতবারই আসবে, আওয়ামী লীগ তো বলছে এটা হলো দাঙ্গা। হ্যাঁ, এই জন্য বলছি যে এটা বলবে আওয়ামী লীগের তো ভুলের পরে ভুল, আওয়ামী লীগ যতদিন এই ভুল করতে থাকবে ততদিন জুলাই মাস যতবার ফিরে আসবে এই দৃশ্যগুলো বারবার মানুষের মানসপটে থাকবে। অর্থাৎ আপনাদের জেনারেশনে আপনাদের হয়তো 74 মনে আছে, 75 মনে আছে, 73 মনে আছে, আমাদের জেনারেশনে এটার কোনো স্মৃতি নাই। এবং আমাদের জেনারেশনে এরশাদেরটা মনে আছে, কিন্তু এই নতুন জেনারেশন যে আমাদের সন্তান সন্ততিদের জেনারেশন, তারা কিন্তু 24 থেকে ব্যাকওয়ার্ডে, বা আমরা আরো 16-17 বছর আওয়ামী লীগ দেখেছি, লুটপাট, প্রতিহিংসা, ধর্ষণ, খুন, গুম, এগুলো তো ভাই এগুলো তো যুগের পরে যুগ টিকে থাকবে, এই ডকুমেন্ট তো কেউ মুছতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে জুনায়েদ সাকিব। একটা লাইন যুক্ত করি, যে যেমন ধরুন আওয়ামী লীগের যে ডিনায়াল, তারা যে পুরো জিনিসটাই তো অস্বীকার করছে, এবং এই অস্বীকৃতিটা তারা আসলে এই জায়গা থেকে এনেছে যে জামাত ইসলামের এখানে একটা ট্র্যাডিশন আছে, কিন্তু ওই 1971 সালের পরেও আমরা এই জামাতকে মানে এই ডিনায়ালের মধ্যে যেতে দেখলাম, যে তারা 71 সালে গণহত্যায় তারা যে তাদের সহযোগিতা, এমনকি সহযোগী বিভিন্ন বাহিনী তৈরি করে তারা যে কাজটা করেছে, সেই জায়গাটা তারা অস্বীকার করে গেছে। এবং আওয়ামী লীগ সম্ভবত এই নেতৃত্ব তারা আমাদের দেখছেন যে আচ্ছা, মানে এই 54 বছরে যে জামাত ইসলামী আবার একটা জায়গায় আসতে পারে, তখন তা আওয়ামী লীগের তো এত ঐতিহ্য আছে, আওয়ামী লীগ এইটাকে অস্বীকার করে গেলে এই অস্বীকৃতার মধ্যে দিয়েই তারা তাদের নিজেদের জায়গাটা তৈরি করবে। এইটা ভুল, বা এক তো হচ্ছে এটা জবাবদিহিহীন রাজনীতির একটা মানে পরিষ্কার দৃষ্টান্ত বাংলাদেশে, এবং এই জবাবদিহি অভাবটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মানে আর মানবে না, এইটা তৈরি হচ্ছে। এবং এটা যেন আওয়ামী লীগের ক্ষেত্রে তো সত্য হবেই, ইভেন জামাত ইসলামীও যদি প্রপারলি মানুষের কাছে
ইয়ের জায়গা না হয়, মানে তারা যদি তাদের ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গায় না আসে, এই দেশের মানুষের কাছে এটা বড় প্রশ্ন হিসেবে থেকেই যাবে। নতুন বন্দোবস্ত কি এটাই? প্রশ্নটা তো সলভ হচ্ছে না। আপনি দেখেন বিএনপিও কিন্তু এখন আবার জামাতের, যারা বিএনপি জামাত একসাথে আন্দোলন করেছে, একসাথে সরকারে ছিল, বিএনপি কিন্তু এখন আবার জামাতকে 71 নিয়ে অ্যাটাক করছে, আবার 71 নিয়ে প্রশ্ন চলছে। এই মানে এই প্রশ্ন শেষ হবে না কিন্তু আপনি এখন আওয়ামী লীগের জন্য এই প্রশ্ন শেষ হবে না জুলাই। আওয়ামী এখন ধরুন এইটা, এই যে জবাব, মানে একদিকে শেখ হাসিনা তো এরকম একটা দৃষ্টান্ত করলেনই যে ক্ষমতায় থাকার জন্য কিভাবে মানুষ মারতে হয়, মানে গুলি করার নির্দেশ দিচ্ছেন, এবং সেইটা এত ব্যাপক একটা গণহত্যার মতো, মানে সেই জায়গায় পরিস্থিতি জায়গায় যাচ্ছে। আবার তারপরে একটা পুরো ডিনায়াল, মানে বাংলাদেশে এইটা একটা অদ্ভুত অবস্থা দাঁড়িয়েছে আর কি, যে মানে ডিনাই করলেই, এবং আমরা আবার অ্যাডমিট করলে সেটাকে গ্রহণ করার জায়গা না, এতে গেইন করবে কি? আমি এই কথাটা একটু লার্জার জায়গা থেকে দেখা দরকার। যে কোনো অপরাধের ক্ষেত্রে আপনি ছোট বড় যাই অপরাধ করেন, আপনি যখন অ্যাডমিট করবেন, আপনি যখন স্বীকার করবেন যে হ্যাঁ আমি এটা করেছি, এটা ভুল করেছি, আপনাকে তখন একেবারে শেষ করে ফেলা হবে। ডিনাই করলে দুইটা পক্ষ হয়ে যায়, একদল আপনার পক্ষে থাকে, আরেক দল বিরোধিতা করতে থাকে। এইটা মানে একটা সুযোগ হিসাবে নেওয়া হয়। এই জায়গাটা বাংলাদেশকে আসলে খুব মানে সংকটের মধ্যে, দুনিয়াব্যাপীও চলছে, এবার বাংলাদেশেও এটা প্রবলভাবে দেখা দিয়েছে। আমাদের যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, নতুন রাজনীতির কথা বলছি, সেইটা আসলে এটাই হওয়া উচিত যে জবাবদিহিহীন জায়গা কোনোভাবে গ্রহণ করা যাবে না, সেটা যে কারো থেকে আসুক। এবং এটা নতুন দল এনসিপির যদিও মানে তাদের যে জবাবদিহীন অবস্থা থাকবে, সেটা রাখা যাবে না কোথাও। এবং এটা এখানে এই মানে পুরনোর সাথে যে আপনি যে নতুন একটা মানে আপনার যে একটা বলে পয়েন্ট অফ ডিপার্চার বলেন, আপনি যে নতুন একটা যাত্রা শুরু করছেন, সেইটার মূল জায়গাগুলো হচ্ছে এইটা, যে পুরো রাজনীতিই চলেছে একটা জবাবদিহীন কায়দায়। সেইটা থেকে আমাদের ভিন্ন জায়গায় দাঁড়াতে হবে, এবং সেইটাতে যারা দাঁড়াবেন সত্যিকার অর্থে তারাই মানে একটা জনগণের বাংলাদেশ, জবাবদিহির বাংলাদেশ, অধিকার মর্যাদার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের আসলে তারাই মূলত মানে কাণ্ডারি। অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। এই জামাতে ইসলামী কেন তারা 71 নিয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করে না? আমি তো এইটা নিয়ে কথা বলতে গেলে আবার বিতর্ক হবে অনেক বেশি, যেহেতু আমি এক সময় জামাতে ছিলাম, এখন নাই, সুতরাং ওই প্রসঙ্গটা নিয়ে আমি বলতে চাই না। আমি এখন যদি আপনি বলেন যে আপনি একজন অবজারভার হিসেবে আপনি জি জি অবশ্যই দেখেন, যেটা সাকিব ভাই বললেন যে আওয়ামী লীগ যেভাবে গণহত্যার সাথে সংশ্লিষ্ট ছিল, জামাত তো আর গভর্নমেন্টে ছিল না, জামাত ছিল একটা সাপোর্ট, একটা তখনকার যুদ্ধকালীন সরকার ইস্ট পাকিস্তান যে গভর্নমেন্ট ছিল সেখানে তাদের মন্ত্রী ছিল। আমি বলছি যে মূল সরকার না, সে একটা সহযোগী পার্ট হিসাবে হয়তো সে ছিল। এক নাম্বার, জামাতের রূপান্তরটা কিভাবে ঘটেছে দেখেন। জামাত কিন্তু 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান বিজয়ী হয়েছেন, তাকে ক্ষমতা হস্তান্তরের পক্ষে ছিল, কিন্তু পরে যখন 25শে মার্চের গণহত্যা হলো, জামাত কিন্তু এই 25শে মার্চের গণহত্যাকে আর মানে ডিনাই করে নাই, এবং এর পরেও করে নাই। মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পরেও, দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও যদি জামাত বলতো যে হ্যাঁ 25শে মার্চের গণহত্যা হয়েছে, জামাতের একটা আর্গুমেন্ট ছিল, একটা বয়ান ছিল যে বিহারি গণহত্যা হয়েছে, বিহারি গণহত্যার পাল্টা হিসেবে 25শে মার্চের গণহত্যা আছে, হোয়াট এভার ইট ইজ, হতেই পারে। না, আমি যখন বলবো আমি তো বিহারি গণহত্যাকেও মানে কন্ডেম করব, আমি একই সাথে 25শে মার্চের গণহত্যাকেও কন্ডেম করব, যে কোনো হত্যাকে। এখন হ্যাঁ, এই জায়গাটায় জামাতের এই যে ফেলিওরটা যেটা হয়েছে, এবং এরপরে দেখেন এই 71 থেকে 74 বা 75-এর মধ্যে জামাতের বিরুদ্ধে কিন্তু একটা আরেক ধরনের রিপ্রেশন হয়েছে। জামাতের বহু লোকেরা কিন্তু তখন হত্যার শিকার হয়েছে, এবং জামাতের বহু লোকেরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের এক ধরনের আত্মগোপনে যেতে হয়েছে। এখন যেরকম আওয়ামী লীগের যে অবস্থা, ঠিক একই অবস্থা কিন্তু জামাতের উপরে ছিল। এখন এই রূপান্তরের পরে, এই পরিস্থিতির পরে যখন আপনার জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন এবং জামাত যখন আবার রাজনীতি করার সুযোগ পেল, তখন কিন্তু একটা সুযোগ ছিল নিজেদেরকে রিভিউ করে নেয়ার। কিন্তু জামাত যেটা মনে করেছে যে আমাদের মানে কালো দিন শেষ, মানে আমাদের দুঃখের দিনটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং এই যে এবারও দেখেন একটা কথা এসেছে কিন্তু যে 71-এর আর নাই, এখন 24-এর অভ্যুত্থানে 71 কি হয়ে যাবে কারো কারো মনে হয়েছে। আমি কিন্তু ভিন্ন দৃষ্টি দেখি, আমি দেখি যে 24-এ 71 আবার ফিরে এসেছে। 71-এর যে অভিপ্রায় ছিল শোষণের বিরুদ্ধে সংগ্রাম, একদম সেম। আপনি দেখেন 24-এ আমরা কি স্লোগান দিয়েছি, 24-এর স্লোগানে কথায় সব তো 71-ই। আপনি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথাই তো বলা হয়েছে। এই যে দেশটা কারো বাপের না,
লাখো শহীদের রক্ত, লাখো শহীদ কখন হয়েছে? ৭১ই তো হয়েছে। তাই না? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এটা তো খুব প্রমিনেন্ট স্লোগান ছিল। তাহলে এটা তো ৭১কে কানেক্ট করেছে। সেই জন্য আমি বলি সংগ্রামের লড়াই। আমরা এখনো কেন তিতুমিরের সংগ্রামকে স্মরণ করি? আমরা এখনো কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামীদেরকে স্মরণ করি? কারণ আমরা ওদেরই উত্তরসূরি। সুতরাং এই জায়গাটাই ভুল করে, যেটা জামাতের একটা বড় ভুল। তারা মনে করেছিল যে ৭১ ইস্যুটা আস্তে আস্তে, যেটা সাকিব ভাই একটু করে বললেন, যে ৭১ ইস্যুটা সলভ হয়ে যাবে। আওয়ামী লীগ যদি এটা মনে করে, আওয়ামী লীগ চরম ভুল করবে। এই জায়গাটায় যেটা জামাত অবশ্য ভালো করেছে, কয়েকদিন আগে আমি দেখলাম যে জামাতের আমির উনি সরি বলেছেন, উনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আবার বলতে গিয়ে উনি এত ক্ষমা চেয়েছেন যে আবার আওয়ামী লীগের কাছেও ক্ষমা চাওয়া হয়ে যায় কিনা, কারণ উনি বলেছেন কেউ যদি আমাদের দ্বারা কষ্ট পেয়ে থাকেন। তো আওয়ামী লীগ তো জামাতের দ্বারা কষ্ট পেয়েছে ২৪-এর আন্দোলনে, কারণ ২৪-এর আন্দোলনে তো জামাত বিরাট স্টেক হোল্ডার, তাহলে আবার ওইটা প্রযোজ্য হয়ে যায়। এনিওয়ে, আমি যেটা মনে করি এটা একটা ভালো সাইন যে জামাতের আমির এখন এসে উনি একটা ক্ষমা চেয়েছেন। এখন ক্ষমা চাওয়ার অসুবিধাটা কোথায়? সাকিব ভাই একটু টাচ করেছেন পয়েন্টটা। যখন দুইটা পক্ষ হয়ে যায়, জামাতের মধ্যে কিন্তু দুইটা পক্ষ আছে। একটা পক্ষ বলে যে হ্যাঁ ৭১কে আমাদের মেনশন করা উচিত, কিন্তু আরেকটা পক্ষ বলে যে আমরা এখন আর মেনশন করে কি করব, এখন মেনশন করলে তো আমাদেরকে আরও ধরবে। এই যে আপনি টাইমলি যখন আপনি সরি বলেন না, টাইমলি যখন নিজেকে আপনি সংশোধন করেন না, পরিস্থিতির এমন একটা জায়গা দাঁড়ায়, তখন আর আপনি আর নো রিটার্ন পয়েন্টে চলে যেতে হয়। আওয়ামী লীগকেও এটাই যেতে হবে। আওয়ামী লীগ যে পথে যাচ্ছে, আওয়ামী লীগের পরিণতিও সেম হবে। তো এখন দেখেন, জামাত কিন্তু মুক্তিযুদ্ধকে সম্মান করছে, মুক্তিযোদ্ধাদেরকে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছে, যেটা তাদের ৭১-এর পজিশনের পুরো অপোজিট দিচ্ছে। কিন্তু সে যদি ৭১-এর ইস্যুতে আরও পরিষ্কারভাবে বলতো, আজকে সে অনেক ভালো পজিশনে থাকতে পারতো। এনিওয়ে, এখন একটা লোক করে নাই, ৭৫-এও করে নাই, ৮০-তেও করে নাই, ৯০-তেও করে নাই, এখন এসে করলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে যে এখানেও আরেকটা ব্যাপার, যে অনেকে মনে করে আমি যদি এখন সরি বলি মানুষ কি বলবে। রাজনীতিতে আপনি যেটা দেরি হয়েছে, দেরি হোক, বলেন যে হ্যাঁ দেরি হয়েছে, দেরি করেছি, এটাও আমাদের একটা ভুল। রাজনীতিতে ভুল স্বীকারের কোনো ক্ষতি নাই। আমি যেটা মনে করি পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র হিসেবে, রাজনীতিতে উপলব্ধি শানিত করার কোনো ডেট লিমিট নাই। তো এই ডেট লিমিটটা আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটা বড় শিক্ষা। আওয়ামী লীগ যদি এটা করতে পারে। আওয়ামী লীগের পরিণতি তাহলে কি? না, যেটা আমি আগেই বললাম যে ধরুন বাংলাদেশের মানে ডিনায়াল যেহেতু কাজ করে, অস্বীকৃতি অস্বীকারটা কাজ করে, সুতরাং তারা এইটাকেই মনে করছেন যে এটি এই পথেই আমাদের নিতে হবে। কিন্তু মানে আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে এই যে এতদিন যে ধারায় চলেছে এই অস্বীকৃতি অস্বীকার, এটা জনগণ আর মেনে নেবে না। বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তার মধ্যে যদি ইতিবাচক কোনো দিক থাকে তাহলে এটাই হচ্ছে সেই ইতিবাচক দিক, যে তারা আসলে এই জিনিসটা মেনে নেবে না। ফলে আমরা মানে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এই ডিনায়ালের উপর দাঁড়ালে সেটা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোনো তাদের রিভাইভালের কোনো নৈতিক ভিত্তি না থাকলে লোক থাকাই কিন্তু রাজনীতি না। লোক কিছু থাকতে পারে, কিন্তু আপনি তখনই সেই লোককে দিয়ে একটা শক্তি হিসেবে কিংবা জনগণের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবেন যখন আপনার ওইটার মধ্যে দিয়ে একটা নৈতিক রাজনৈতিক জায়গা তৈরি হবে যেটার উপরে মানুষ ভরসা করবে। তো আওয়ামী লীগের সেই জায়গাটা হারিয়েছে, যেটা আমাদের লেসন নেয়ার ব্যাপার যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য, যারা বিশেষভাবে বড় দল ক্ষমতা প্রত্যাশী, তাদের জন্য তো আরও প্রাসঙ্গিক যে এই পরিণতিটা আমাদের খেয়াল রাখা দরকার। তবে এটা ঠিক যে কেবলমাত্র মানে এইটাই তো যথেষ্ট না যে একজন খুব উপলব্ধিগতভাবে বদলে গেলেন, কিংবা আমরা কাউকে একটা ভালো একজন ব্যক্তির ভালো মানুষের উপর নির্ভর করলাম। যেমন অনেকেই মনে করেন যে এখন প্রফেসর ইউনূস এরকম একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, তার নানান রকম কীর্তি যেগুলো আমাদের অনেকেই মানে সম্মানিত করে, এবং তিনি একটা ভালো কাজ করছেন, তো তারা তো মনে করেন যে আচ্ছা প্রফেসর ইউনূসের সরকারি চলতে থাকুক। এটা তো আসলে মানে ভালো মানুষের ব্যাপার না। মানে ভালো মানুষ হলেই কাউকে ক্ষমতায় বসিয়ে রাখতে হবে সেটা না, রাজনৈতিক প্রক্রিয়া আছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল প্রসেস ছাড়া একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে না। ওই
বেনোভোলেন্ট হয়ে গেলেন, তারপর কিন্তু আপনি তো আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হতে থাকবেন যতই আপনি বেনোভোলেন্ট হন। তো সুতরাং ওই বিচ্ছিন্নতার জায়গাটা যে কাউকে ধীরে ধীরে কর্তৃত্ব পরায়ণ করে তুলবে। তো সেই কারণে আমরা এই জায়গাটা বলছি রাজনৈতিক প্রক্রিয়া শুরু করতে হবে, যে প্রক্রিয়ায় জবাবদিহি আছে, এবং আগামী দিনের রাজনীতির এটাই ডিটারমিনিং কোর্স, মানে একটা নির্ণায়ক মানে গতিমুখ, যে আমাদের দেশের রাজনীতিতে জবাবদিহি তৈরি হচ্ছে। ফলে প্রত্যেক রাজনৈতিক দলকেই সেই জায়গায় নিতে হবে। যেমন এমনকি ইন্টারিম সরকারকেও মানে জবাবদিহির থাকতে হবে, জবাবদিহির মধ্যে থাকা উচিত, না রাখা কিছু নাই। কারণ আপনারা কি কি করতে পারলেন এটা আমাদেরকে হিসেবের মধ্যে নিতে হবে। আপনাদের যতটুকুই সময় পেলেন জনগণের এত বড় সমর্থন শক্তির উপর দাঁড়িয়েছেন, কোন কোন কাজ কতটুকু আগালেন এবং কি ধরনের দৃষ্টান্তমূলক জায়গা রাখলেন, এটা কিন্তু মানুষ একসময় বিচার করবে। এই ধরুন আজকে 1 বছর হয়ে গেল, আমরা বলেছিলাম শুরুর দিকে একেবারে ধরুন অগাস্ট মাসে না সেপ্টেম্বর মাসে বলেছিলাম ঢাকা শহরের অনেকগুলো প্রবলেম আছে, এগুলো আপনারা এখন যেভাবে ধরতে পারবেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে নানান ধরনের মানে কায়েমি স্বার্থযুক্ত হয়ে এটা করতে পারে না। তার মধ্যে একটা ছিল যে এই যে ট্রান্সপোর্টের সমস্যা, এই যে রিক্সার লাইসেন্স নাই, অটো রিক্সা ঢুকছে, ঢাকা শহর তো স্টার্ট হয়ে যাবে, বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনেন। এইখানে বুয়েটের একটা বসে আছে, তারা একটা ডিজাইন দিতে পারে, সেই ডিজাইন আপনি না একজন অবশেষে 1 বছর পরে একটা ডিজাইন এসেছে, একজন এক্সপার্টকে তো হায়ারও করেছে। না না 1 বছর পরে 1 বছর লাগে একটা ডিজাইন এসেছে, আচ্ছা এই ডিজাইন অনুযায়ী এখন গাড়ি দিবেন, কিন্তু দেখেন কোথায় প্রশিক্ষণের ব্যবস্থা, কোন চালক এটা পাবে, কারা পাবে, এবং সিটি কর্পোরেশনের কাছে গেলে তারা কি আদৌ কোনো নির্দেশনা পেয়েছে, তারা বলে কোনো নির্দেশনা পায়নি, অথচ আপনি আবার অগাস্টের 1 তারিখ থেকে চালু করতে চান। মানে টোটাল জায়গাতে আমরা একটা মানে মনে হচ্ছে যে একটা ফোকাসড কাজ করার না, যে এই কাজটা আমরা ভালো মতো করতে চাই। রুটিন ওয়ার্ক তো অনেকগুলো থাকবেই, সব কাজে আপনি হাত দিলে তো সেই সময় আপনার জায়গাটা নেই, এবং আপনার লিমিটেড শক্তি, মানে উপদেষ্টা মণ্ডলীও তো লিমিটেড, নাম্বারে তো খুবই লিমিটেড। ফলে সব মিলিয়ে এই কাজগুলো জবাবদিহির জায়গাটা হতে হবে, যে আপনাদের কোর্স অফ অ্যাকশনটা কী ধরনের ছিল, কি কি কাজ করেছেন। তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে এখন এগুলো ছাপিয়ে যে জায়গাটা আসছে, যে একটা অন্তর্বর্তী সরকার, তারা প্রথমত ছাত্ররা যখন এখানে আসলো তারা ছাত্রদের প্রতিনিধি হিসেবে এসেছিল, কিন্তু যখন ছাত্রদের মধ্যে একটা অংশ দল গঠন করে তখন কিন্তু আর তারা ছাত্রদের প্রতিনিধি থাকে না, তখন তারা একটা দলের প্রতিনিধি হয়। এবং এইটাই এইটা সে কারণে আমরা প্রস্তাব দিয়েছিলাম, বলেছিলামও, মানে যাকে বলে যে বলার সুযোগ উপযাচক হয়ে দেখার হয়েছে, যে আমরা মানে আপনাদের ভালো চাই, আপনারা রাজনীতিতে এসছেন, তরুণরা রাজনীতিতে আসছে, সে কারণে আপনারা উপদেষ্টা মণ্ডলী থেকে বেরিয়ে আপনারা দলটা গঠন করেন, জনগণের সমর্থনে সে জায়গায় থাকবে, কোনো প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না। কিন্তু আপনারা এই সরকার কিন্তু ক্রমাগতভাবে মনে হচ্ছে যে সে একটা বিশেষ দলের সরকার হয়ে যাচ্ছে। আর এইটা যদি হয়, এবং এইটাকে কেন্দ্র করে যে নানান ধরনের নির্বাচন নিয়ে একটা আমরা আসতেই পারছি না, সংস্কার ফোকাস করা, নির্বাচনের পরিবেশ ফোকাস করা, নির্বাচন হবে কিনা আমরা গত 4-5 দিন ধরে দেখি সারা এনিবাডি জিজ্ঞেস করলে বলে ভাই নির্বাচন হবে। এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা কেন? অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তার জায়গা অবিলম্বে, মানে 5ই আগস্ট 1 বছর পূর্তিতেই বাংলাদেশের সংস্কার এবং নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা দূর হওয়া দরকার। এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। এই জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো অনিশ্চয়তা তৈরি যারা করবেন, সংকীর্ণ দলীয় স্বার্থ কিংবা নানান স্বার্থের জায়গা থেকে, তারা বাংলাদেশকে হুমকির মধ্যে ফেলতে চাইছেন, এবং সে কারণে এটা একটা ষড়যন্ত্র অংশ হিসেবে আমরা মনে করি। অনেক ধন্যবাদ। এবং এইটাতে যদি অন্তর্বর্তী সরকার পরিষ্কার নয়, তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু বাংলাদেশের এনি কাইন্ড অফ মানে এখন একটা বিপদের মুখে পড়া, তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। মঞ্জু ভাই, নির্বাচন কি হবে? নির্বাচন না হওয়ার আমি কোনো ঘোষণা পাই না এখন পর্যন্ত। ঘোষণা তো না, যেটা আছে সেটা হচ্ছে সন্দেহ সংশয়। আমি মনে করি যে আপনার সংস্কার বিচার এই জায়গাটার সাথে নির্বাচনের খুব বড় ধরনের কোনো ক্ল্যাশও নাই, সম্পর্ক নাই সেভাবে। দুটা থ্রেট আছে ইলেকশনের ব্যাপারে। একটা হচ্ছে যে আমাদের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আমি রিপিটেডলি বলছি, কথাগুলো অনেক আগ থেকেই বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটায় আমরা নিয়ন্ত্রণ দেখতে পাচ্ছি না, যে একটা স্ট্রং পজিশন, যে আপনি দেখবেন বারবারই বলা হচ্ছে এটা টলারেট করা হবে না, এটা টলারেট করা। এই পর্যন্ত কয়বার ঘোষণা পেয়েছে মতি ভাই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিষেধাজ্ঞা দেওয়া হলো? এ পর্যন্ত আমি মনে হয় 5-7 বার একই নিষেধাজ্ঞা পেয়েছি, তাই না? হ্যাঁ, তো এটা প্রতিবারই নিষেধাজ্ঞা দেয়, প্রতিবারই দেখি সেখানে মানুষ এসে জড়ো হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই সরকারের একটা স্ট্রং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ। আলী রিয়াজ সাহেব যখন
ঐকমত্য কমিশনে আসেন নাই, তার আগে উনি কিন্তু একটা আর্টিকেল লিখেছিলেন অথবা উনি একটা কমেন্ট লিখেছিলেন। উনি বলেছিলেন এই সরকার ক্ষমতায় আছে, কর্তৃত্বে নাই। তো এখন আপনি যদি কর্তৃত্বে না থাকেন তাহলে আপনি কিভাবে একটা নির্বাচন উপহার দিবেন? এবং প্রফেসর ইউনূসের সাথে লাস্ট আমাদের যে মিটিং হয়েছে সেখানে সাকিব ভাই ছিলেন, যে কথাগুলো পাবলিকলি হয়তো আসে নাই, উনি কিন্তু বলেছেন আমি তো পারছি না। তো এখন উনি যদি বলেন উনি পারছেন না, এবং ডেফিনেটলি উনি যেটা বলেছেন যে আপনি কেন ছেড়ে দিতে চান, আপনি কেন ইচ্ছা প্রকাশ করেছেন চলে যাওয়ার জন্য, উনি বলছেন আমি তো পারছি না, আমি তো চেষ্টা করলাম। এখন দেখেন কথা হচ্ছে যে নির্বাচন আসলেই কিন্তু টেন্সড হবে, সিচুয়েশন ডিটোরিয়েট করবে, এক দল আরেক দল একটা উত্তেজনা বাড়বে। এবং আমরা এখন যেটা শুনতে পাচ্ছি, এখনো কোনো ধরনের ডকুমেন্টারি এভিডেন্স নেই আমাদের কাছে, আমরা শুনতে পাচ্ছি যে একদম পোলারাইজেশন হবে, ইলেকশনের একটা জোট হবে। কারণ আমরা যখন আপনার এই ঐকমত্য কমিশনে বসছি সেখানে কিন্তু একটা বিভেদ রেখা তৈরি হয়ে যাচ্ছে। কারণ আমরা সামহাও যারা একটু সংস্কার চাই, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা একটা লাইনে অপেক্ষা করি, ফলে ওখানে মতাদর্শের বাইরেও একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়। আর বিএনপি যেহেতু মানে পরোক্ষভাবে মনে করছে তারাই হয়তো নেক্সট গভর্নমেন্টে আসবে, এই ধরনের একটা মনস্তত্ব কাজ করছে, ফলে বিএনপি কিন্তু রিফর্ম ইস্যুগুলোতে অনেক ক্ষেত্রে তারা নানা ধরনের যুক্তি দিচ্ছে। ফলে এইটাকে কেন্দ্র করে আবার নানা গসিপও তৈরি হচ্ছে, যে মনে হচ্ছে যে বিএনপিকে রেখে আলাদা একটা মানে জোট বা এক ধরনের অ্যালায়েন্স তৈরি হতে পারে। তো এগুলো তো ধরেন নির্বাচনে যখন মানে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক তৈরি হবে, এক ধরনের উত্তেজনা তৈরি হবে, তখন যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, অলরেডি দুই ধরনের হুমকি আমরা শুনতে পাচ্ছি। জামাতের আমির বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হলে আমরা নির্বাচন কিভাবে হবে, এনসিপি লোকেরাও নানা ধরনের কথা বলেছেন। সেজন্য আমি একটা থ্রেড দেখি হচ্ছে আইন শৃঙ্খলার পয়েন্ট অফ ভিউ থেকে, আরেকটা থ্রেড দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সহিষ্ণুতা যদি না থাকে। সেজন্য আমি কালকেও সাকিব ভাইয়ের সাথে একটা মিটিংয়ে ছিলাম, সেখানেও আমি বলেছি যে আমাদের নির্বাচন কমিশন বা লোকাল পর্যায়ে যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের এক ধরনের কোড অফ কন্ডাক্ট ঠিক করা দরকার, যে এক দল যেদিন মিছিল করবে আরেক দিন সেদিন মিছিল করতে পারবে না, এক দলের অফিসের থেকে আরেক দলের অফিস কতটুকু দূরত্বে থাকতে হবে, যাতে এই জায়গায় ক্ল্যাশগুলো না হয়। এবং এই ক্ল্যাশ যদি হয়, আমি মোদি ভাই আস্থা পাচ্ছি না যে ধরেন বিএনপি জামাতের মধ্যে মারামারি হলো, বা বিএনপির দুইটা গ্রুপের মধ্যে মারামারি হলো, বা বিএনপি এনসিপির মধ্যে মারামারি হলো, সেখানে পুলিশ যে খুব শক্ত পজিশন নিবে, সেখানে পুলিশ যে মারামারি হওয়ার সুযোগ দেয়, সেখানে বিএনপির সেখানে আমাদের সাথে মারামারি হলে তো আমাদেরকে অ্যারেস্ট করবে পুলিশ, আমার ধারণা। ঠিক আছে, তো এই জায়গাটা আমি মানে কথাগুলোর আমার কোনো প্রমাণ নাই, কিন্তু আমি দেখছি না পুলিশের সেই মোরাল আছে, পুলিশ গিয়ে একটা বিএনপির লোককে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারবে, পুলিশ গিয়ে এনসিপির একটা নেতাকে অ্যারেস্ট করবে, পুলিশ গিয়ে আপনি চট্টগ্রামে দেখেছেন না সেই অবস্থা নেই, চট্টগ্রামে একজন নারীকে যে একটা লাথি মারা হলো, ওই লোকটাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, সে নিজে এসে সারেন্ডার করেছে, খেয়াল আছে। তারপরে আপনার পুলিশের সামনে সন্ত্রাস হচ্ছে, হ্যাঁ, তারপরে আপনার এই যে সেদিন যে ইয়াতে ঘটনা ঘটলো পাটগ্রামে, কি হয়েছে, পুলিশের থানা থেকে আসামি নিয়ে যাওয়া হয়েছে। এই জায়গাটা যদি মঞ্জু ভাই আমাকে শেষ করতে, জি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সাকি, অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। না মানে একটা লাইন বলি, নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। নির্বাচনের তারিখ ঠিক না হলে এই পরিবেশ সংক্রান্ত আলোচনাটাই করা যাচ্ছে না। তার মানে হচ্ছে যে আমরা কি ইচ্ছাকৃতভাবে, তারিখ তো ঠিক হয়েছে, তারিখ তো বলছে যে না, আপনি শুনেন যেহেতু ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে তো আছি আমরা, এখন আপনাকে ডেট দেওয়ার বিষয় না, এখন তো বলছি যে এটাই না, ফেব্রুয়ারি তো নিশ্চয়তার জায়গাটা থাকলে, সিসি বলছেন আমি নিজেই জানি না ডেট কবে, এই হলো ওই অনিশ্চয়তা থাকলে। আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।